নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয় অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার সুযোগ হয়নি। এই সুবাদে সম্প্রতি সময় আপনাদের থেকে প্রচুর মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, এমনকি ফোন কলও পেয়েছি। যারা আপনারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার, অনেকদিন নতুন ভিডিও না পেয়ে, অনেকদিন আমায় দেখতে না পেয়ে আপনারা ফোন করে যে অন্তত এই কঠিন পরিস্থিতিতে আমার খোঁজ খবর নিয়েছেন, আবার কুশল মঙ্গল জিজ্ঞেস করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে আপনাদের প্রতি আরও দায়বদ্ধ করে তুলবে। ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না, কিন্তু এই যে মানুষের স্বাভাবিক ভালোবাসা পাওয়ার জায়গাটা পাওয়া, আমার তো মনে হয় আমাদের মতো পেশাজীবীদের জীবনে এটাই সব থেকে বড় পাওনার জায়গা। যাই হোক, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যারা আমার অনুষ্ঠানের নিয়মিত ভিউয়ার, আমি এই প্রত্যাশা রেখেই নতুন ভিডিও প্রকাশ করতে চলেছি। আবার সবাইকেই আমি দেখার সুযোগ পাবো, মানে সবাই আমাকে দেখার সুযোগ পাবেন। অর্থাৎ তাদের মধ্যে কোনো খারাপ কিছু ঘটেনি, ঘটতে পারে না। যারা আমার ভিউয়ার নয়ও বা, আশা করি তারাও সবাই কুশল মঙ্গল আছেন, ভালো আছেন। এই ভালো থাকার চেষ্টাটা কিন্তু খুব বড় কথা। আমি এই করোনা আবহের সূচনায় আপনাদের মনে থাকা উচিত, একটা ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে আমি করোনার ইতিবৃত্ত নিয়ে ইতিহাস রচনা করি। আমি অ্যাকচুয়ালি দেখুন, আমি সেদিন যে কথাটা বলেছিলাম আজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মেডিক্যালি সেই জায়গাটা প্রুভড। করোনা কোনো বিরলতম সমস্যার জায়গা নয়। এই ধরনের আরও বহু সমস্যা অতীতে আমরা পুড়িয়েছি এবং আগামী দিনেও আমাদেরকে সহ্য করতে হবে, প্রতিরোধ করতে হবে। আর এই যে কোনো রোগ ব্যাধি প্রতিরোধ করার ক্ষেত্রে শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাটা অনেক বড় কথা, বড় ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি ওটাই তো সব। আমরা যে ওষুধ খাই, এই ওষুধও কিন্তু বহুলাংশে আমাদের এই ইমিউনিটি পাওয়ারকে জোরদার করার কাজে সাহায্য করে মাত্র। তা এটা প্রমাণ হয়ে গেছে। করোনার এগেনস্টে যদি সত্যিকারের কোনো চিকিৎসা থেকে থাকে, সেটা মানুষের ইমিউনিটি পাওয়ার। ভ্যাকসিন আসছে, খুব ভালো কথা, দেখা যাক, আশাবাদী থাকব। কিন্তু এই জায়গাটা যাদের দুর্বল, তাদের কিন্তু এই দিকটাতে যত্নবান হতে হবে ভালো থাকতে গেলে। আর আমার এই ভিডিওটাও কিন্তু ছিল শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য কিছু টোটকা, কিছু বিধান। আশা করি অনেকে ফলো করেছেন, সুফল হয়তো অলরেডি বুঝতে পারছেন। যারা এখনো বোঝেননি, বা আশা করব আগামী অল্প কিছু সময়ের মধ্যেই তারা এর সুফলটা বুঝতে পারবেন, যে এটা তাদের শরীরকে কতটা শক্তিশালী করে তুলছে। আমি যতটা মনে পড়ছে, মাস তিনেক আগে শেষ ভিডিও যখন প্রকাশ করি, সেই মুহূর্তে মানুষের জন্ম রাশি নির্ণয়ের পদ্ধতি, তাও আবার হাত থেকে। হ্যাঁ, জন্ম বৃত্তান্ত তো সবাই জানা থাকে না, কিন্তু যাদের জন্ম বৃত্তান্ত জানা নেই তারা কি নিজের রাশি জানতে পারবেন না? নিশ্চয়ই জানতে পারবেন। সব কিছুরই বিকল্প যেমন আছে, এরও একটা বিকল্প তো আছেই। আমি সেই বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ হস্তরেখার মাধ্যমে কিভাবে মানুষ নিজের জন্ম রাশি খুঁজে নিতে পারে, সেইটা নিয়ে আমি কিছু লাস্ট আলোচনা আমি দিয়েছিলাম, কিছু ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি আমার যতটা মনে পড়ছে দুটো পদ্ধতি শিখিয়েছিলাম মানুষের জন্মরাশি নির্ণয়ের জন্য।
এবং আমি বলেছিলাম আমি 4টে পদ্ধতি শেখাবো, 2টো পদ্ধতি আবার শেখানো বাকি রয়ে গিয়েছিল। তা বন্ধুরা, আমি যারা গত এপিসোডটা দেখার পর পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করছেন, সবার আগে আমি তাদের প্রতীক্ষার অবসান ঘটাতে চাই। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আজকের এপিসোডেও আমি হাত দেখে জন্মরাশি নির্ণয়ের অবশিষ্ট 2টো পদ্ধতির ওপর আলোকপাত করতে চলেছি। এই প্রসঙ্গে একটা কথা আবার আমি না বলে পাচ্ছি না। আপনাদের আমি বলেছিলাম যে এই এপিসোডগুলো আমি তৈরি কেন করছি, অর্থাৎ মানুষের লগ্ন রাশি কিভাবে আপনারা নির্ণয় করতে পারবেন, নিজের হাত থেকে নিজে কিভাবে খুঁজে নিতে পারবেন, আমি কেন এই ধরনের টপিকের উপর ভিডিও দিচ্ছি। কারণ আমি তো সাধারণত সমস্যার সমাধান বিষয়ক ভিডিও দিয়ে থাকি। তা আমি সেই সূত্রে বলেছিলাম, আপনারা অনেকেই মাঝে মাঝে আমাকে যোগাযোগ করেন, ফোন করেন যে দাদা আবার রাশিটা একটু বলে দেবেন, গুরুজি আবার লগ্ন কি জানি না, আবার লগ্নটা একটু নির্ণয় করে বলে দেবেন। তো এই ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক। আমি একজন পেশাদার জ্যোতিষী, আমার কাছে ক্লায়েন্ট নানান প্রশ্ন নিয়ে আসবেন, নানান সমস্যার বিষয়ে জানতে চাইবেন, জীবনের অজানা দিকগুলো বিষয়ে জানতে চাইবেন, এটাই স্বাভাবিক, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা অন্য জায়গায়। যখন একজন পেশাদার ব্যক্তিত্বের সামনে ক্লায়েন্ট, এদের ক্লায়েন্ট বলা উচিত কিনা আমি জানি না, যাই হোক ক্লায়েন্ট বলি আমি সম্বোধন করলাম, কেউ কেউ ভক্ত শিষ্য বলতে পছন্দ করবেন। তাই ক্লায়েন্টরা এসে উপস্থিত হচ্ছেন বা ফোন করছেন, প্রশ্ন রাখছেন, কিছু জানতে চাইছেন, কিন্তু সম্পূর্ণটা বিনামূল্যে পরিষেবা হিসেবে। অনেকে হাসছেন, বলছেন সেটা সম্ভব নাকি, কিন্তু তার থেকেও বেশি সংখ্যক মানুষ হয়তো ভাবছেন জানালেনই বা কি আসে যায়। তা একটা কথা বলি, এই পৃথিবীতে কোনো কিছু কি বিনামূল্যে পাওয়া যায়? একটু চিন্তা করে দেখুন। কারোর যদি সুইসাইড করার ইচ্ছে হয়, বিষ খাবেন, ঘুমের ওষুধ খাবেন, এগুলোর মাধ্যমে সুইসাইড করবেন। তা সেই বিষ বা ঘুমের ওষুধ সেটাও তো কিনতে হবে, পয়সা দিয়ে কিনতে হবে। বিনা পয়সায় কি পাবেন? কেউ বলবেন দরকার নেই, আমি রেল লাইনে গলা দেবো। কেউ বলবেন আমি গলায় পাথর বেঁধে জলে ঝাঁপিয়ে যাব। কেউ বলবেন আমি আগুন লাগিয়ে দেবো। তো আগুন লাগাতে গেলেও কেরোসিন তেল কিনতে হবে বা পেট্রোল ডিজেল কিছু কিনতে হবে, পয়সা চাই। গলায় দড়ি দেবেন, তার জন্য দড়ি কিনতে হবে, পয়সা চাই। হ্যাঁ, একমাত্র পাথর গলায় বেঁধে ঝাঁপানো বা রেল লাইনে গলা দেওয়া, এর জন্য সরাসরি পয়সা খরচা হবে না। কিন্তু আপনি তো মারা যাবেন, আপনি মারা গিয়ে সেক্ষেত্রে বহু মানুষকে কিন্তু সমস্যার সম্মুখীন করে যাবেন। দ্যাটস ডিফারেন্ট ওয়ে। আবার বলার উদ্দেশ্য, পয়সা ছাড়া মানুষ মরতেও পারে না। আপনারা দৈনন্দিন জীবনে এই বাস্তবটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত। যারা যারা ভাড়ার ঘরে আছেন, যদি ঘর ভাড়া না দিতে পারেন, বাড়িওয়ালা ঘরে রাখবেন না, ঘর থেকে বার করে দেবেন। পাড়ার মুদির দোকানে ধার বাকি চলে, বারটেন্ডে যদি টাকা না দিতে পারেন, আপনাকে 10 বার তাগাদা করবে। যদি 2 মাস ধার না মেটান, তাহলে 3য় মাস থেকে আপনার রেশন বন্ধ করে দেবে, আপনাকে খাবার দাবার দেখবে না। বাড়ির কাজের লোক কাজ করে মাইনে না পেলে চাকরি ছেড়ে চলে যাবে, পাড়ায় আপনার নিন্দেমন্দ করে বেড়াবে। আপনি চায়ের দোকানে গিয়ে ফ্রিতে 1 ভাত চা চেয়ে খেয়ে দেখান তো, হয়তো 1 দিন 2 দিন পারবেন, কিন্তু রোজ রোজ পারবেন না, বারবার পারবেন না। আমরা পেশা করি মানুষকে সৎ পরামর্শ দেওয়া, অজানা তথ্য জানতে সাহায্য করা, মানুষকে তার সমস্যা নিয়ে আলোচনা করে মনোবল যোগানো, সেখান থেকে বেরিয়ে আসার পথ নির্দেশ দেওয়া, সাহায্য করা, এসবই হচ্ছে আমাদের কর্ম, আমাদের জীবিকা, আমাদের প্রফেশন। এই জায়গায় আমরা যদি আমাদের পারিশ্রমিক না পাই, তাহলে আমরা কি অনেস্টলি আমাদের প্রফেশনের প্রতি ফোকাস থাকতে পারব? প্রত্যেকেরই তো পেট আছে, তাহলে আমাদেরও আছে।
তা আমরা কিভাবে উপার্জন করবো? আমরা তো চাকরি করি না, আমরা তো ব্যবসা করি না, আমরা তো টাইম পাস করার জন্য এই শাস্ত্রতা চর্চা করি না বা প্র্যাকটিস করি না, ফুল ফেজ জীবিকা হিসেবে এটা করে থাকি। তাহলে আপনার কাছে আপনার সমস্যা হয়তো একটুখানি দেখে মনে হতে পারে, যদিও একটুখানি হলে মানুষ সমস্যার সমাধান চাইতে আসে না। তা যাই হোক, আপনি সমস্যার সমাধান খুঁজছেন, আমার কাছে আপনার সমস্যার সমাধান আছে। আমি আপনাকে সেটা জানাবো, জানিয়ে সাহায্য করব। তার জন্য আপনি কেন আমাকে পারিশ্রমিক দেবেন না? এই নেতিবাচক মনোভাবটা তো ভীষণভাবে ভুল। ফ্রিতে কিন্তু বাস্তবে কিছু পাওয়া যায় না, এটা মাথায় রেখে চলতে হবে। তাই যারা যারা এই সময়ে অবস্থার সুযোগ নিচ্ছেন, হ্যাঁ, অনেকে এই কঠিন পরিস্থিতির সুযোগ নিতে ব্যস্ত। আপনারা শুনলে হাসবেন, আমার কাছে ফোন করে অনেকেই করোনা ডিসকাউন্ট চেয়েছেন। মানে আপনার ভিজিট এত, এই মুহূর্তে উপার্জনের জায়গা খুব খারাপ, আপনার কাছে যেতে গেলে অনেক টাকা খরচা লেগে যাবে, গাড়ি ভাড়া লেগে যাবে। গুরুজি, অত টাকা ভিজিট দিতে পারবো না। বাবু, আপনি 2000 টাকা গাড়ি ভাড়া করে আপনি দূর থেকে আমার কাছে দেখাতে আসতে পারছেন। রাস্তায় নিশ্চয়ই চা নাস্তা কিছু খাবার জায়গা থাকছি, ভাত খান বা না খান, তার পয়সা আছে। এসে যখন পৌঁছচ্ছেন, অন্তত পোশাক আশাক দেখে আপনাকে হতদরিদ্র বলে আমার মনে হচ্ছে না। এরপরে তো ইনসাইটের জায়গা থাকে, অর্থাৎ একটা মানুষকে জাজ করে বোঝার ক্ষমতা। জ্যোতিষীর কাছে এসে তার সামান্য পারিশ্রমিক দিতে গিয়ে সেখানে আপনাকে ডিসকাউন্ট চাইতে হচ্ছে। এই গাড়ি ভাড়া কি আপনাকে ডিসকাউন্টে নিয়ে এসেছে? রাস্তায় হোটেলে যদি জলখাবার খান, সেই হোটেলওয়ালা কি ডিসকাউন্টে আপনাকে খাওয়াবে? আমরা কি করে তাহলে ডিসকাউন্টটা দেবো বা কেন দেবো? যাক, অনেকের এবারে আর সহ্য হবে না, মনে হবে হাবিজাবি কথা বলে টাইম পাস করছি। আমি সরাসরি আমার টপিকে চলে আসছি। সেটা হচ্ছে হাত দেখে মানুষের জন্ম রাশি নির্ধারণের দ্বিতীয় অধ্যায়, যেখানে আমি 3 নম্বর এবং 4 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তৃতীয় পদ্ধতি সম্পর্কে জানাচ্ছি। এই পদ্ধতিতে আপনাকে যার হাত দেখছেন বা যদি নিজের হাত দেখেন, ডান হাতটাকে নির্বাচন করতে হবে। এখন আমি আপনাদের এই ভিডিওটা আমি রেকর্ডিং করছি সেলফি মোডে, যার ফলে আমার ডান হাত আপনারা কিন্তু ভিডিওতে বাঁ হাত হিসেবে দেখছেন। কনফিউশনটা দূর করার জন্য আমি বাঁ হাতটাকে ডান হাত হিসেবে এবং ডান হাতটাকে বাঁ হাত হিসেবে এই মুহূর্তে রিপ্রেজেন্ট করছি। বুঝে গেলেন? তার মানে এটা আমার ডান হাত, আদতে আমার বাঁ হাত। সেলফি মোডে এটাকে আমার ডান হাত বলে দেখা যাচ্ছে, এটাকে ডান হাত বলে বুঝুন, এ হাতটাকে বাঁ হাত বলে বুঝুন। আমি কি বলেছি? আমি বলেছি শুধু ডান হাতটা দেখব, বাঁ হাতটা দেখার দরকার নেই। ডান হাতে দেখুন এই যে 4টে আঙুল আছে, প্রথম তর্জনী, যাকে ইংলিশে ইন্ডেক্স ফিঙ্গার বলি, দ্বিতীয় মধ্যমা, যাকে ইংলিশে আমরা মিডল ফিঙ্গার বলি, এরপর আসছে অনামিকা, একে আমরা রিং ফিঙ্গার বলি, এবং এরপরে আসছে কনিষ্ঠা, যাকে আমরা লিটল ফিঙ্গার বলি। এই যে 4টে আঙুল, 4টে আঙুলে কিন্তু প্রতিটিতে দেখুন 3টে করে পর্ব আছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। দেখুন সব কটা আঙুলে কিন্তু 3টে করে পর্ব ভাগ করা হয়েছে। আমরা জানি আমাদের রাশিচক্রে মোট রাশির সংখ্যা হচ্ছে 12টি। কি কি আসলে একবার ঝালিয়ে নেওয়া যায়। আমরা একদম উপর থেকে গণনা শুরু করে বাঁদিকে ঘুরতে থাকি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকি। তো দেখুন সেই ক্রমপর্যায়ে প্রথম রাশি হচ্ছে মেষ, তারপর বৃষ, তারপর মিথুন, তারপর কন্যা, তারপর সিংহ, তারপর কর্কট, তারপর সিংহ, তারপর কন্যা, তারপর তুলা, তারপর বৃশ্চিক, তারপর ধনু, মকর, কুম্ভ এবং শেষ হচ্ছে মীন।
গুণে দেখুন সংখ্যা 12টা দাঁড়াচ্ছে। আবার এই 4টে আঙুলকেও অবজার্ভ করুন, মোট পর্বের সংখ্যা প্রতিটায় যদি 3টে করে হয় তাহলে কিন্তু এক্স্যাক্ট 12টা। তাহলে আপনার হাতের, ডান হাতের এই যে 4টে আঙুল, এই 4টে আঙুলের 3টে করে মোট 12টা পর্বে কিন্তু 12টা রাশি অবস্থান করছে। এবারে আমরা একটা ছবির সাহায্যে দেখে নেব কোন আঙুলে কোন পর্বে কোন রাশির অবস্থান। আপনারা ছবিটার উপর ফোকাস করুন। দেখুন, আমরা এখানে ডান হাতের একটা ছবিকে রিপ্রেজেন্ট করেছি, ভালো করে বোঝানোর জন্য ঘুরিয়ে তাকে দেখিয়েছি, খাড়াই দেখায়নি। তা একেবারে নিচে থেকে যে আঙুলগুলো পাচ্ছি সেই আঙুলগুলো হচ্ছে, প্রথমটা তর্জনী আঙুল, দ্বিতীয়টা মধ্যমা, তৃতীয়টা অনামিকা, চতুর্থা যে আঙুলটা সেটা কনিষ্ঠা। এই তর্জনী প্রথম আঙুল, এর প্রথম পর্বে আছে মেষ, তারপরের পর্বে দ্বিতীয় পর্বে বৃষ, তারপর তৃতীয় পর্বে আছে মিথুন। প্রথম আঙুল বা তর্জনীর পরে চলে আসুন অনামিকায়, অর্থাৎ যেটা তৃতীয় আঙুল, 3 নম্বর আঙুল নিচে থেকে গণনা করবে। এর 3টে পর্ব দেখুন, প্রথম পর্বে কর্কট, দ্বিতীয় পর্বে সিংহ, তৃতীয় পর্বে কন্যা। 6টা রাশি পেয়ে গেলাম। এবারে আমরা ফিরে আসবো মধ্যমা আঙুলে, মিডল ফিঙ্গার, যার প্রথম পর্বে তুলা, দ্বিতীয় পর্বে বৃশ্চিক, তৃতীয় পর্বে ধনু। আর বাকি থাকছে 3টে রাশি। কনিষ্ঠা আঙুল অর্থাৎ সবার উপরের আঙুলটাতে ফিরে যান। প্রথম পর্বে থাকছে মকর, দ্বিতীয় পর্বে থাকছে কুম্ভ, তৃতীয় পর্বে থাকছে মীন। তাহলে আপনার হাতের এই 4টে আঙুল, এই 4টে আঙুলের কোন পর্বে কোন রাশির অবস্থান, এটা আশা করি বুঝিয়ে দিতে পারলাম। এবারে কি করে বুঝবেন কার জন্ম রাশি কোনটা? এই আঙুলগুলো যদি ভালো করে প্রত্যেকটা পর্ব খুঁটিয়ে দেখেন, প্রয়োজনে আতশ কাচ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হাত দেখুন। যদি স্পষ্ট করে সব রেখা বা চিহ্ন বুঝতে চিনতে চান, অবশ্যই হাত দেখতে গেলে ম্যাগনিফাইং গ্লাসের ব্যবহার করুন, দিনের আলো বা উজ্জ্বল আলো ব্যবহার করুন। আধো অন্ধকারে হাত দেখবেন না, অপরিষ্কার হাত দেখবেন না। হাত ভালো করে ধুয়ে সাবান দিয়ে প্রয়োজন হলে পরিষ্কার করিয়ে দেখবেন, যাতে হাতের আসল চিহ্নগুলো হাতে ফুটে ওঠে। কোনো মালিন্যতা, কোনো দাগ ছোপ যেটা আর্টিফিশিয়ালি হাতে লেগে গেছে, সেগুলো যাতে আপনার ডিস্টারবেন্সের কারণ না হয়ে যায়। তা কি দেখার আছে এই 12টা পর্বে? কি দেখার আছে না, দেখার আছে এই 12টা পর্বের মধ্যে কোনো একটি পর্বে, যেটা প্রায়শই দেখা যায়, অন্তত ধরুন 70-75% মানুষের ক্ষেত্রে তো অবশ্যই দেখতে পাবেন, তার বেশি হওয়া উচিত, কোনো না কোনো রকমের ক্রস চিহ্ন। ক্রস এক্সের মতো হতে পারে, যোগ চিহ্নের মতো হতে পারে, ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন, তারকা চিহ্ন এখানে কোথাও না কোথাও অবশ্যই খুঁজে পাবেন। যে পর্বে আপনারা এই তারকা চিহ্ন বা ক্রস চিহ্ন খুঁজে পেলেন, এবারে চার্ট অনুযায়ী মিলিয়ে দেখুন সেটা কোন রাশি হচ্ছে। উদাহরণ, কেউ হয়তো অনামিকা আঙুলের প্রথম পর্বে, আবার ছবিটা দেখুন, অনামিকা আঙুলের প্রথম পর্বে একটা ক্রস চিহ্ন খুঁজে পেয়েছেন। তা আমরা দেখেছি ওই স্থানটা কর্কট রাশির অধীনে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির জন্ম রাশি হবে কর্কট। জানি যারা বলছেন ধরুন যদি একাধিক চিহ্ন পাই, মানে একের বেশি ক্ষেত্রে আমরা প্লাস বা স্টার চিহ্ন পাচ্ছি, তা সেক্ষেত্রে কম্প্যারেটিভ বিচার করতে হবে, যে চিহ্নটাকে সব থেকে বেশি প্রমিনেন্ট বলে মনে হবে, বেশি বলিষ্ঠ, গভীর, এবং অন্যগুলোকে অবশ্যই তার সাপেক্ষে অন্তত হালকা হতে হবে। তো সেই বলিষ্ঠ বা গভীর বা স্পষ্ট চিহ্নযুক্ত ক্ষেত্রটিকেই জাতকের জন্ম রাশি হিসেবে বিবেচনা করতে হবে।
অর্থাৎ ধরুন কারোর দেখা গেল মিনে আছে, আবার কর্কটেও আছে, আবার ধরুন বৃশ্চিকেও আছে, একই রকম তার। তো তখন তিনটের মধ্যে কোনটা প্রমিনেন্ট আছে, তা দেখা গেল ধরুন তিনটের মধ্যে কর্কটটা বা বৃশ্চিকটা বেশি প্রমিনেন্ট, তাহলে সেই কর্কট বা বৃশ্চিক সেই ক্ষেত্রটিকে জাতকের জন্ম রাশি হিসেবে আপনাদের বিবেচনা করতে হবে। খুব সিম্পল, একটু ভালো করে ছবিটা স্টাডি করে আগুনগুলোর পর্বগুলোকে ভালো করে স্টাডি করে নামগুলো মনে নিয়ে নেওয়া, এরপর আপনারা যাত্রার হাত থেকে তার জন্মরাশি শনাক্ত করে যেতে পারেন। এবারে আসছি চতুর্থ এবং শেষ পদ্ধতি সম্পর্কে, জন্ম রাশি নির্ণয় করে করবেন। তার আগে একটা ভাইটার কথা, যারা দূরের মানুষ, লকডাউন জনিত সমস্যায় হোক বা দূরত্ব জনিত সমস্যায় হোক আমার কাছে এসে বলছেন পৌঁছানো কঠিন বা পারবেন না, কিন্তু দেখাতে চান, কনসালটেন্সি করতে চান, ভেরি আর্জেন্ট ম্যাটার, এমার্জেন্সি ম্যাটার, দেরি করা যাবে না, তাদের বলছি অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে, আপনারা সেটা সুযোগ নিতে পারেন। আবার যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি হচ্ছে আমার পেমেন্ট নাম্বার, যেখানে গুগল পে, ফোনপে বা পেটিএমের মাধ্যমে আমার ভিজিট জমা করতে পারেন। ভিজিট জমা করে ভিজিটের রসিদ হোয়াটসঅ্যাপে সেন্ড করুন, সঙ্গে নিজের নাম, কোথা থেকে বলছেন এবং আপনি ভিজিট পাঠিয়েছেন, আমার সঙ্গে কনসালটেন্সির সময় চাইছেন, এরকম মেসেজ করুন আমাকে। আমি আমার শিডিউল দেখে বুঝে আপনাকে উইদিন 24 আওয়ার্স টাইম প্রোভাইড করব কথা বলার জন্য। আমি চতুর্থ পদ্ধতিতে চলে আসি। চতুর্থ পদ্ধতিতে আমাদের কিন্তু দু হাতের তালু প্রয়োজন আছে, একসাথেই দু হাতের তালু প্রয়োজন আছে। আমি এর আগে ডান হাতের 4টে আঙুলে কোথায় কোন পর্বে কোন রাশির অবস্থান সেটা ব্যাখ্যা করেছি। এবার আমি ব্যাখ্যা করতে চলেছি, বোঝাতে চলেছি আমাদের এই দুই হাতের বিভিন্ন গ্রহস্থানে বিভিন্ন রাশির অবস্থান আছে, কোন গ্রহস্থানে কোন রাশির অবস্থান আছে সেইটা আমি আপনাদের জানাতে চলেছি। কিন্তু তার আগে আপনারা গ্রহক্ষেত্রগুলো জানুন। আমি আবার ডান হাত আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে দেখুন কিছু অস্পষ্ট দাগ দেখা যাচ্ছে। আমি পেন দিয়ে দাগ দিয়েছিলাম কিন্তু ক্রমশ উঠে গেছে ঘামে, সেটা যাক আমি এমনি বুঝিয়ে দেবো। তো এই হাতে দেখুন প্রতিটা আঙুলের গোড়ায় যে জায়গাটা রয়েছে, যে ক্ষেত্রটা রয়েছে, সেটি একটি গ্রহ ক্ষেত্র। এটা আবার ডান হাতে তর্জনী আঙুল, এর গোড়ায় থাকে বৃহস্পতি ক্ষেত্র। এটি আবার মধ্যম আঙুল, এর গোড়ায় থাকে শনি ক্ষেত্র। এটি হচ্ছে মধ্যম আঙুল, এর গোড়ায় থাকছে রবির ক্ষেত্র। এটি কনিষ্ঠ আঙুল, এর গোড়ায় থাকছে বুধের ক্ষেত্র। এছাড়া এই অংশটা, এটিকে বলা হয় শুক্রের ক্ষেত্র, এবং এই অংশটা এটিকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র। এছাড়া কটা হলো? 4টে, 2টো, 6টা, আরও 9টা গ্রহ, নবগ্রহ, 3টে গ্রহ বাকি থাকছে। তো দেখুন ভালো করে এই অংশটা, অর্থাৎ এই দেখুন এইরা মাঝ বরাবর একটা স্ট্রিপের মতো অংশ আমাদের খালি আছে। ওপর লেভেলটা ভর্তি হয়ে গেছে, নিচের লেভেলটা ভর্তি হয়ে গেছে, মাঝটা খালি আছে। একে 3টে ভাগে ভাগ করুন। একটা কনিষ্ঠ আঙুলের দিক থেকে হাতের তালুর প্রান্ত বরাবর অংশ, এটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। একটি হচ্ছে বুড়ো আঙুল এবং তর্জনীর মাঝে ফাঁকা অংশের প্রান্ত বরাবর একটা অংশ, এটাকে আমরা বলছি রাহুর ক্ষেত্র। এবং হাতের সব থেকে গভীর অংশ, এইভাবে হাতটা আমরা যদি তালুটা পাতি, যেটা গর্ত, যেখানে আমরা জল নিই, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কেতুর ক্ষেত্র। তা আমাদের এই মাঝের স্টিকটা লাগবে না, মঙ্গলের ক্ষেত্র চাই না, কেতুর ক্ষেত্র চাই না, রাহুর ক্ষেত্র চাই না, বাকি 6টা গ্রহের ক্ষেত্র দু হাতে চাই। তাহলে এই আমার দু হাত, দুই হাতেই ওপরে 4 আঙুলের গোড়ার 4টে অংশ এবং নিচে থেকে দুই দিকের 2টি অংশ।
এই ছটা ছটা 12টা অংশে 12টা রাশি আমরা পাবো। এবারে আমরা যে ছবিটা দেখাবো ছবিটার উপরে ফোকাস করুন। আমি ছবিতে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি কোন ক্ষেত্রে কোন রাশির অবস্থান। দেখুন, আমরা শুরু করছি ডান হাত দিয়ে, এরপরে বাঁ হাতে চলে যাব, বাঁ হাত ঘুরে আবার ডান হাতে ফিরে আসবো। তো বাঁ হাতে যেটা মধ্যমা আঙুলের নিচের অংশ, মধ্যমা আঙুলের গোড়ার অংশ, সেখানে আমরা পাচ্ছি মেষ রাশি। তর্জনী আঙুলের তার ডান পাশে যেটা নিচের অংশ, সেখানে পাচ্ছি বৃষ রাশি। চলে আসুন ওই ডান হাতেরই নিচে যেটা চন্দ্রের ক্ষেত্র বলে দেখিয়েছি, সেখানে পাচ্ছি মিথুন রাশি, এবং যেটা শুক্রের ক্ষেত্র বলে দেখিয়েছি বুড়ো আঙুলের গোড়ায়, সেটি হচ্ছে কর্কট রাশি। তাহলে 4টে রাশি পরপর পেয়ে গেলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট। এবারে চলে আসুন বাম হাতে। বাম হাতে উপরে যে 4টে গ্রহস্থান, পরপর আমরা ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হলে পরপর 4টে গ্রহস্থান পাব, যথা কনিষ্ঠাঙ্গুলের নিচের অংশে সিংহ, অনামিকার নিচের অংশে কন্যা, মধ্যমার নিচের অংশে তুলা এবং তর্জনীর নিচের অংশে বৃশ্চিক। তাহলে ডান হাতে 4টে অলরেডি খুঁজে নিয়েছি, বাম হাতে পরবর্তী 4টে রাশি পেয়ে গেলাম। তাহলে 4 4 8টা রাশি হয়ে গেল। এবার অবশিষ্ট থাকছে বাকি 4টে রাশি। দেখুন, এবারে বাম হাতের নিচে শুক্র ক্ষেত্রে মকরকে খুঁজে নিন, চন্দ্র ক্ষেত্রে ধনুকে খুঁজে নিন। অর্থাৎ বাম হাতের তালুর নিচের দিকে মকর ও ধনু রাশি, শুক্র ক্ষেত্রে মকর রাশি আর চন্দ্র ক্ষেত্রে ধনু রাশি। অবশিষ্ট থাকছে দুটো। ফিরে আসুন আবার ডান হাতে, কোরে আঙুলের নিচের অংশে কুম্ভ এবং অনামিকার নিচের অংশে মীন। পেয়ে গেলাম আমরা 12টা রাশি। এবার এই যে 12টা রাশি পেয়ে গেলাম, একবার অরিজিনাল রাশি চক্রের দিকে নজর করে দেখুন। সেখানে প্রতিটা রাশির বিপরীতের যে রাশিটা, সেটা কিন্তু আমাদের হাতেও রিফ্লেক্ট হচ্ছে। একটু বুঝিয়ে দিই। যেমন ধরুন মেষ, আমরা মেষ থেকে রাশি গণনা শুরু করি। সেই মেষ রাশি তার ঠিক অপোজিট, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থানকারী রাশিটা হচ্ছে তুলা। তা দেখুন, আমি মেষ রাশি খুঁজে পেয়েছিলাম ডান হাতে মধ্যমা আঙুলের নিচের অংশে, আর বাম হাতের মধ্যমা আঙুলের নিচের অংশে কিন্তু আমরা পেয়েছি তুলা রাশি। আবার দেখুন মিথুন, মিথুন পেয়েছিলাম এই ডান হাতের চন্দ্র ক্ষেত্রে মিথুন রাশি পেয়েছিলাম। মিথুনের অপোজিট রাশিটা কি আছে? ধনু। বাম হাতে দেখুন কোথায় পাচ্ছেন, বাম হাতেও কিন্তু সেই চন্দ্রক্ষেত্রে জিনিসটা খুঁজে পাচ্ছেন। তাহলে দুহাত যখন জোর করব, প্রতি হাতে বৃহস্পতি ক্ষেত্রের উপরে, শনি ক্ষেত্রের উপরে, রবি ক্ষেত্রের উপরে, বুধের ক্ষেত্রের উপরে। ভালো করে জিনিসটা আপনারা নিজেরা হাত জোড়া লাগিয়ে দেখুন। চন্দ্রক্ষেত্রের উপরে, শুক্র ক্ষেত্রের উপরে অবস্থান করছে। এবং এক হাতের শুক্র ক্ষেত্রে যা আছে, অপর হাতের শুক্র ক্ষেত্রে কিন্তু ঠিক তার অপোজিটের রাশিটা অবস্থান করছে। এক হাতের বৃহস্পতি ক্ষেত্রে যে রাশিটা আছে, অন্য হাতের বৃহস্পতি ক্ষেত্রে কিন্তু ঠিক তার অপোজিট রাশিটা অবস্থান করছে। এইভাবে প্রতিটা আঙুলেই কিন্তু এহাত ওহাত মিলিয়ে দুটি বিপরীত ক্ষেত্রের রাশি আপনারা পেয়ে যাবেন। প্র্যাকটিস করলে, একটুখানি জিনিসটা নিজেরা প্র্যাকটিক্যাল করে দেখলে আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভেঙে আপনাদের বোঝানো যায়।
তা এ তো গেল দুহাত মিলিয়ে 12টা রাশির অবস্থান কে কোথায় থাকে সেটা খুঁজে পাওয়া। এবার প্রশ্ন কি করে বুঝবেন কার জন্মরাশি কোনটা? তা এক্ষেত্রেও আপনাদের এই গ্রহ ক্ষেত্রগুলো অর্থাৎ রাশির নির্ণায়ক গ্রহ ক্ষেত্রগুলো খুব তীক্ষ্ণভাবে নজর করে দেখতে হবে কোথায় একটি স্পষ্ট সুগঠিত ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন মতো কিছু আছে। একাধিক জায়গায় থাকতে পারে, আবার হয়তো নাও থাকতে পারে, খুব রেয়ার হাতে থাকে না, বেশিরভাগ হাতে 90% প্লাস ধরুন কিছু না কিছু চিহ্ন সেখানে পাবি এই এতগুলো ক্ষেত্রের মধ্যে। যে ক্ষেত্রটা সব থেকে প্রমিনেন্ট চিহ্নযুক্ত, সব থেকে সুন্দর বলিষ্ঠ স্পষ্ট চিহ্ন যে ক্ষেত্রে আছে সেটা সংশ্লিষ্ট জাতকের জন্ম রাশি বলে জানতে হবে। তো এইভাবে এটা যদি মেষে থাকে তাহলে মেষ রাশি, সিংহে থাকলে সিংহ রাশি, তুলায় থাকলে তুলা রাশি, কুম্ভে থাকলে কুম্ভ রাশি অ্যান্ড সো অন। আশা করি জন্ম রাশি নির্ণয়ের হাত দেখে এই চতুর্থ পদ্ধতিও আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। আমার তো মনে হয় এর আগে আমি রেখা সংখ্যা দিয়ে যে পদ্ধতি এক্সপ্লেন করেছিলাম সেখানে অঙ্ক ছিল, তার থেকে বরং এটা বেশি ইজি। যাদের অঙ্কটা ঠিক মাথায় খেলে না এটা কিন্তু তারা করতে পারবে। পুরোটা প্র্যাকটিসের ব্যাপার। আগেই বলেছি যত করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার দেখার এবং চেনার ক্ষমতাটা ক্ষুরোধার হবে, আপনি তত সহজে মানুষের রাশি খুঁজে বার করতে পারবেন। দয়া করে আপনাদের কাছে আবার একবার অনুরোধ, দয়া করে কেউ ফ্রিতে এরপর রাশি জানতে চেয়ে আমাকে ফোন করবেন না, মেসেজ করবেন না। আমি অপারগ, আমি কাউকে ফ্রিতে জ্যোতিষিক পরিষেবা দিতে বাধ্য নই। আমি একজন পেশাদার জ্যোতিষী। যদি আমার কনসালটেন্সি পেতে হয়, আমার পরামর্শ পেতে হয়, চেম্বারে আসুন বা অনলাইন কনসালটেন্সি করুন এবং তার জন্য আমার যা নির্ধারিত দক্ষিণা সেটা দয়া করে আমাকে প্রদান করে তবে ব্যক্তিগত সমস্যার গল্প শুনিয়ে সমাধানের বিষয়ে সাজেশন চাই। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। খুব শিগগিরই ফিরে আসছি আবার নতুন অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে, সামনে নিয়ে। আপাতত আমাকে অনুমতি দিন। জয় বাবা।